আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। বস্ত্র খাতের সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন। জামাত এমপি গাজী নজরুলের ঘটনার সংসদীয় তদন্তের দাবি তাসনিম জারার। বিএফআইইউর প্রতিবেদন, এস আলম গ্রুপ পাচার করেছে সোয়া 2 লাখ কোটি টাকা। রাজধানীতে ফিলিং স্টেশনে তীব্র গ্যাস সংকট, গাড়ির দীর্ঘ সারি। নাটোর মহাসড়কে বাস ট্রাক সংঘর্ষ, ট্রাক চালকের সহকারী নিহত, আহত 12 রুশ নাগরিক। বগুড়ায় নারীকে ধর্ষণের অভিযোগে গণপিটুনি দিয়ে 2 জনকে পুলিশের সোপর্দ। ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল। শিশুকে বলাৎকারের পর হুজুর মাথায় হাত দিয়ে বলেন, মনে করো তুমি স্বপ্ন দেখতেছো। টানা বৃষ্টিতে সবজির দামে সেঞ্চুরি, কাঁচামরিচের কেজি 240 টাকা ছাড়ালো। জেএনজি আন্দোলনের মধ্যে 5 দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী। ইরান যুদ্ধের খরচে দিশেহারা পেন্টাগন, লাখ কোটি ডলারের বাজেটেও টান। 15 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল ফ্রান্স। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের সমস্যার সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্য মন্ত্রীর সমন্বয়ে একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন সভাপতি শওকত আজিজ রাসেল এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বিটিএমএ সভাপতি জানান, টেক্সটাইল খাতের সমস্যাগুলো দীর্ঘদিনের এবং পুরনো। বিগত কোনো সরকারই এসব জটিলতা নিরসনে কার্যকর উদ্যোগ নেয়নি। তিনি বলেন, বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও এই খাতের সংকট পুরোপুরি কাটিয়ে উঠতে আনুমানিক 1.5 বছর সময় লাগতে পারে। উদ্যোক্তারা সরকারকে এ সময় দেবে বলেও জানান বিটিএমএ সভাপতি। সরকার আন্তরিক হলে বস্ত্র খাত ঘুরে দাঁড়াবে মন্তব্য করে তিনি বলেন, গ্যাস বিদ্যুতের পাশাপাশি এই খাতের আর্থিক সমস্যা নিয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো পুনরায় চালু করতে সরকারের সাম্প্রতিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বিটিএমএ সভাপতি বলেন, এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে দেশে অন্তত 15 লাখ মানুষের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। জামাতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে ওঠা অভিযোগের নিরপেক্ষ ও সংসদীয় তদন্ত দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি করেন তিনি। পোস্টে ডাক্তার তাসনিম জারা লিখেছেন, সিভি অনুযায়ী তার বয়স মাত্র 18। এসএসসি শেষ হওয়া মাত্রই যেহেতু চাকরি খুঁজছেন, তাই অনুমান করা যায় বাড়িতে অভাব। এইরকম সংসারে একটা চাকরি মানে শুধু চাকরি না, মানে মায়ের ঔষধ, ছোট ভাইয়ের ফিজিক্স টিচারের বেতন, বৃষ্টি এলে যে টিনের চাল দিয়ে পানি পড়ে তা সারানো। এদেশে গরিবের চাকরি হয় কিভাবে? পরীক্ষা দিয়ে, লাইনে দাঁড়িয়ে, আর সবশেষে কোনো ক্ষমতাবান মানুষের দরজায় গিয়ে সুপারিশ নিয়ে। এলাকার সবচেয়ে ক্ষমতাবান মানুষটির নাম এমপি সাহেব। তিনি লিখেন, তো একদিন সিভিটা এমপি সাহেবের কাছে পৌঁছালো, সিভিতে সই পড়ল, জোর সুপারিশ করা হলো, কিন্তু সুপারিশের দাম হিসেবে মেয়েটিকে কি দিতে হয়েছে? আওয়ামী লীগ সরকারের গত 15 বছরের শাসন আমলে দেশের ব্যাংকিং খাতে সংঘটিত অন্যতম বড় আর্থিক অনিয়মের চিত্র উঠে এসেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের 2024-25 অর্থ বছরের বার্ষিক প্রতিবেদনে। এতে এস গ্রুপ ছদ্মনামে প্রকাশিত একটি কেস স্টাডিতে প্রায় 2,25,000 কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ তুলে ধরা হয়েছে। পরে বিএফআইইউ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, প্রতিবেদনে উল্লেখ করা এস গ্রুপ বলতে এস আলম গ্রুপকে বোঝানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক প্রভাব, নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতা এবং রাষ্ট্রীয় পর্যায়ে সহযোগিতার সুযোগ নিয়ে এস আলম গ্রুপ দেশের 7টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেয়। এরপর নিজেদের প্রভাব ব্যবহার করে নামে বেনামে বিপুল পরিমাণ ঋণ অনুমোদন করিয়ে ব্যাংকগুলোর অর্থ আত্মসাৎ এবং বিদেশে পাচার করা হয়। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানী সহ সারা দেশে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। গ্যাসের চাপ কমে যাওয়ায় অনেক স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের।
আজ বুধবার সকালে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে চালু থাকা স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ সারি। অনেক চালকের অভিযোগ 3 থেকে 4 ঘন্টা অপেক্ষার পরও চাহিদা মতো গ্যাস দিতে পাচ্ছেন না। স্টেশন কর্তৃপক্ষ বলছে গ্যাসের চাপ অনেক কম থাকায় চাহিদা অনুযায়ী সরবরাহ করা সম্ভব হচ্ছে না, গ্যাস দিতেও দেরি হচ্ছে। এ কারণে অনেক স্টেশনে সীমিত পরিসরে গ্যাস সরবরাহ করা হচ্ছে, আবার কিছু স্টেশন গ্যাস দেওয়া সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। নাটোরের গুরুদাসপুরে বনপাড়া হাটি কুমরুল মহাসড়কের বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 12 জন রুশ নাগরিক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালকের সহকারী নিহত হয়েছেন। নিহত ইমন নাটোর সদর উপজেলার খোলাবাড়িয়া এলাকার জহুরুল ইসলামের ছেলে। মঙ্গলবার রাত 9:30টার দিকে উপজেলার তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত রুশ নাগরিকদের উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই তাদের ঢাকায় পাঠানো হয়। আহতদের মধ্যে 4 জন নারী রয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পাবনার ঈশ্বরদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে রুশ নাগরিকদের বহনকারী একটি বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মাল বোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক দুটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকের চালকের সহকারী ঘটনাস্থলেই নিহত হন। বগুড়া সদর উপজেলার একটি গ্রামে মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের তথ্য মতে পাশবিক নির্যাতনের শিকার ওই নারী বর্তমানে প্রায় 3 মাসের অন্তঃসত্ত্বা। ঘটনাটি জানাজানি হওয়ার পর মঙ্গলবার ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত 2 জনকে আটক করে পুলিশের সোপর্দ করেছে। অভিযুক্ত 3 জন হলেন ফাপর ইউনিয়নের ফাপর পূর্বপাড়া গ্রামের মৃত লালচান ফকিরের ছেলে ও বগুড়া সরকারি আজিজুল কলেজের পিয়ন মাহবুবুর রহমান, একই এলাকার আজিজুল সোনারের ছেলে আলমগীর হোসেন এবং মৃত আকবর আলীর ছেলে শহীদুল ইসলাম। স্থানীয়দের হাতে আটক আলমগীর ও শহীদুলকে পুলিশে দেওয়া হলেও অপর অভিযুক্ত মাহবুবুর রহমান বর্তমানে পলাতক রয়েছেন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে ব্যর্থ ইউনিয়ন পরিষদ আইনের 26 ধারা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তাও জানতে চেয়েছেন আদালত। সুপ্রিম কোর্টের 2 আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করেন বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ। রুলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের জন্য ইউনিয়ন পরিষদ আইন 2009-এর ধারা 26-এর অধীনে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিত করার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়েছেন। এলজিআরডি সচিব, আইন সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে। কুষ্টিয়ার কুমারখালীতে 10 বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে একই মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার 21 জুলাই বিকেল 5টার দিকে উপজেলার সদকি ইউনিয়নের তালোয়া হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং থেকে তাকে আটক করা হয়। এদিকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। বিষয়টি মীমাংসার জন্য বেলা 2টার দিকে সালিশ বসায় মাদ্রাসা কমিটি। সালিশ বিকেল 4টা পর্যন্ত চলে। শুরু হয় তুলকালাম কাণ্ড। পরে সালিশ বসানোর খবর পেয়ে উৎসুক জনতা ভিড় করেন মাদ্রাসায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মাদ্রাসার বড় হুজুরকে আটক করে। একই সঙ্গে ওই শিক্ষার্থী ও তার বাবাকে হেফাজতে নেয় পুলিশ। আটক বড় হুজুরের নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। তিনি ওই মাদ্রাসার শিক্ষক ও ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার তাহের হুদা ইউনিয়নের আব্দুর রহমানের ছেলে। টানা বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকার কাঁচা বাজারের সবজির দাম আবারও ঊর্ধ্বমুখী। সরবরাহ কমে যাওয়ায় অধিকাংশ সবজির দাম সেঞ্চুরির কোঠায়, আর কাঁচা মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি 240 টাকায়। সরবরাহ ব্যাহত হওয়ায় এক সপ্তাহের ব্যবধানে বেগুন, শসা সহ বিভিন্ন সবজির দাম কেজি প্রতি 40 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। বাজারে কাঁচামরিচের দামও বেড়েছে। কয়েকদিন আগে 1 কেজি কাঁচামরিচ 120 টাকায় কেনা যেত। বর্তমানে প্রতি কেজি সাধারণ মানের কাঁচামরিচ 240 টাকায় খুচরা বিক্রি হচ্ছে। ভারতে শিক্ষার্থীদের জেএনজি আন্দোলন ও পুলিশি অভিযানের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। মঙ্গলবার আন্দোলনের সমর্থনে বিক্ষোভে অংশ নেওয়ার সময় বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ কংগ্রেসের কয়েকজন শীর্ষ নেতাকে আটক করে দিল্লি পুলিশ।
পরে রাতে তাদের ছেড়ে দেওয়া হয়। আটক অবস্থায় প্রকাশিত এক ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে 5 দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী। তিনি বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে দমন না করে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। তার দাবিগুলোর মধ্যে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, সোমবার শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, শিক্ষার্থীদের উপর অভিযানের জন্য প্রধানমন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা, বিষয়টি নিয়ে সংসদে আলোচনা, দ্রুত শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থায় সংস্কার। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ এ পর্যন্ত $3,750 কোটি পৌঁছেছে। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ একথা জানিয়েছেন। ইরানে নতুন করে ভারী বোমা বর্ষণ শুরুর পর প্রথমবারের মতো তিনি কংগ্রেসের আইন প্রণেতাদের মুখোমুখি হন। মূলত অজনপ্রিয় এ যুদ্ধ চালিয়ে নিতে জরুরি তহবিল চাইতে সেখানে গিয়েছিলেন তিনি। যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। এ নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিকে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হতে পারে। অন্যদিকে জনমত জরিপগুলো এখন বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন ডেমোক্র্যাটরা। তারা অজনপ্রিয় এ যুদ্ধের খরচের সঙ্গে জনগণের জীবনযাপন ব্যয়ের সামর্থ্যের বিষয়টি যুক্ত করার চেষ্টা করছেন। ইউরোপের প্রথম দেশ হিসেবে 15 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে আইন পাশ করেছে ফ্রান্স। বিবিসি জানিয়েছে, মঙ্গলবার দেশটির পার্লামেন্টে আইনটি অনুমোদনের মধ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশের জন্য বাধ্যতামূলক বয়স যাচাইয়ের ব্যবস্থা চালুর পথ তৈরি হয়েছে। শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্য নিয়ে বাড়তে থাকা উদ্বেগের প্রেক্ষাপটে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নও একই ধরনের নীতিমালা নিয়ে কাজ করছেন। ফরাসি প্রেসিডেন্ট এনামুয়েল ম্যাক্রো এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি ক্ষমতায় 1 দশক পূর্তির আগে এই আইন কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে আইনটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকেরা। তাদের আশঙ্কা, বয়স যাচাইয়ের প্রযুক্তি কতটা কার্যকর হবে, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য কতটা সুরক্ষিত থাকবে এবং কিশোরেরা এই বিধিনিষেধ এড়িয়ে যেতে পারবে কিনা, এসব বিষয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।